এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না। মানুষ সেগুলোকে কুসংস্কার ভেবে এড়িয়ে গেলেও বাস্তবে সেগুলো ভিত্তিহীন নয়, বরং সেগুলোই ভবিষ্যতের অনেক বড় সর্বনাশের কারণ হয়ে ওঠে। এবার আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই নারীর রূপ ধরে থাকতে আমি আর পারি না। হয় আমাকে মৃত্যু দাও, নইলে মুক্তি দাও, মুক্তি দাও। কেমন মজা! মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি মোড়ল মশাই? কিছু মনে করবেন না মোড়ল মশাই, কিন্তু এই গেরুয়া শাড়িতে কিন্তু আপনাকে দিব্যি মানিয়েছে। এটা বলার জন্য তুই এখানে এলি বুঝি? আগে না মোড়ল মশাই, এই গ্রামের সেই বৃদ্ধা মিনতি পিসি সে জমিতে আজকে শিলাপতন হবে। গঞ্জ থেকে অনেক নামি দামি লোক আসবে। তা বেশ, তো সেই জমিতে হাসপাতাল হবে, এ তো খুব ভালো কথা। কিন্তু আমার কাছে এলি যে? কি যে বলেন মোড়ল মশাই, আপনাকে ছাড়া কি এই গ্রামের কোনো কাজ হতে পারে নাকি? গ্রামের সকলে চায় আপনি যেন অতি অবশ্যই সেখানে উপস্থিত থাকেন। তাই বুঝি? গ্রামের সকলে চায় আমি সেখানে উপস্থিত থাকি? আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি না থাকলে কি হয়? আপনি কিন্তু বিকেল 4টের সময় চলে আসবেন। আজকে আসি তবে। মোড়ল তখন বেশ খুশি মনে ঘরে ঢুকেছিলই মাত্র। বলি, তুমি কি সত্যি বোকা নাকি বোকা সেজে থাকো বলো তো? তার মানে সকাল সকাল মজা করছো নাকি? মজা? মজা আমি করছি না, মজা তো তোমাকে নিয়ে হবে গো। বলি, তুমি কি ভাবছো যে তোমাকে গ্রামের লোকেরা তোমায় শ্রদ্ধা করবে বলে ওই জনসভায় উপস্থিত হতে বলেছে? হ্যাঁ, তা নয় তো কি, ওরা আমাকে সম্মান করে। সম্মান করে না তাই করে। ওই 100টা লোকের মাঝে তোমাকে নিয়ে ঠাট্টা মশকরা করা হবে। লোকে তোমার এই সাজা দেখে মজা পাবে। সত্যি কি কপাল করেছিলাম। এসব কথা শুনতে ভালো লাগে না। তা লাগবে কেন? নিজের চেহারাটা আয়নায় দেখতে ভালো লাগে তোমার? গ্রামের লোকে তোমার পেছনে কত নোংরা কথা বলে তোমার ধারণা আছে? আর আমি তোমার জন্য আমি বাড়ি থেকে বের হতে পারি না। আর কত সহ্য করব তুমি বলতে পারো? ও দেখো গিন্নি, এতে আমার কিছু করার নেই। তো করবেটা কে শুনি? বলি, তোমার কি ভীমরতি হলো বলো তো আমায়? আগে তো তুমি এমন ছিলে না। আমার বাপের বাড়ির সামনে লোক লজ্জায় মুখ দেখাতে পারবো না। কেন তুমি এমন করছো বলো তো? দেখো, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না গিন্নি। সঠিক সময় এলে সব জানতে পারবো। আচ্ছা, এটা কবে শুনি? বলে, দুজনে শাড়ি পরে মেয়ে এসে যে ঘরে বসে থাকলে সংসারটা কিভাবে চলবে আমাকে একটু বলো তো। ঘরে যে সবকিছু বারণ, তো সেই হুঁশ আছে তোমার? এদিকে টাকা পয়সাও যা ছিল সবই তো খরচ হয়ে গেছে। এই অবস্থায় কেই বা আমাকে কাজ দেবে? হে ভগবান, একটা অন্যায়ের আর কত শাস্তি দেবে, আর কত? হে ভগবান, কি পাপ করেছিলাম যে নইলে এমন স্বামী কপালে জোটে। এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো। স্ত্রীর কাছে কটু কথা মোড়ল আগেও শুনেছিল, কিন্তু আজকে যেন তার মনে কথাগুলো বেশি আঘাত হানল। সে বেশ কিছুক্ষণ একা বসে থেকে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রাম পেরিয়ে যখন মোড়ল জঙ্গলের মধ্যে ঢুকল, তখন দিন ফুরিয়ে সন্ধে নেমেছে। কিছু দূরে যেতেই সে দেখল জঙ্গলের মধ্যে এক বিশাল গাছের নিচে এক সাধু বাবা ধুনি জ্বালিয়ে বসে রয়েছে। মোড়ল তার সামনে গিয়ে বসে পড়ল। ওম নমঃ শিবায়। ভগবান তোর মঙ্গল করুক। বাবা, বাবা, আমার জীবনে আর কি বা মঙ্গলময় হবে? জীবনের এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি
যে বেঁচে থাকার ইচ্ছেটাও যেন চলে যাচ্ছে। এসবই তো তোর কর্মের ফল। আর কেউ জানুক না জানুক, তুই তো জানিস তুই কি করেছিস। বাবা, আপনি আপনি কি করে জানলেন? আমি তপস্বী মানুষ, কিছুই আমার অজানা নয়। কিন্তু তুই যা করেছিস তার ফল যে তোকে ভোগ করতেই হবে। বাবা, সেই শাস্তি তো এতদিন ধরে ভোগ করছি আমি। প্রতিদিন প্রতি মুহূর্ত প্রায়শ্চিত্তের আগুনে জ্বলে পড়ছি, কিন্তু কিন্তু সে যে আর সহ্য হয় না বাবা। আজও প্রতি মুহূর্তে সেই দিনটার কথা মনে পড়ে, যখন প্রথমবার অলোক আমাকে এসে বলেছিল, আরে না না, আমি তো তোদের গিন্নিমাকে বলেই দিয়েছি, গ্রামের উত্তর প্রান্তের জমিটায় যখন আমাদের নতুন বাড়ি তৈরি হবে তখন সেখানে সে তার ইচ্ছে মতন বাগান তৈরি করুক। কিন্তু মোড়ল মশাই, উত্তর প্রান্তের জমি তো মিনতি পিসির জায়গা, তিনি কি আপনাকে দেবেন? তোর মনে হয় আমি কারোর দেওয়া নেওয়ার পাত্র? হ্যাঁ, জায়গাটা আমার পছন্দ হয়েছে আর সেটা আমার, ব্যাস, কথা শেষ। না মোড়ল মশাই, এক্ষুনি দেখে এলাম উত্তর প্রান্তে আপনার সাধের জমি মিনতি পিসি হাসপাতাল দেওয়ার জন্য দান করে দিচ্ছে। কি সকাল সকাল কি আবল দাবল বকছিস? হাসপাতালের জন্য তো মিনতি পিসি ওর পূর্ব দিকের সব জমি দিয়ে দিয়েছে, উত্তরটা তো আমার। সে গুড়ে বালি মোড়ল মশাই, এই এক্ষুনি দেখে এলুম ওই জমিতে চোখের হাসপাতাল হবে কর্তা। কি এত বড় সাহস? আমার সাধের জমিতে চোখের হাসপাতাল হবে? দেখাচ্ছি মজা, চল তো। সাবধান মোড়ল মশাই, নিজের বেশিরভাগ জমি দান করে মিনতি পিসি এখন গ্রামের সকলের ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। সেখানে আপনি গিয়ে বাধা দিলে লোকজন ক্ষুণ্ণ হতে পারে। অলোকের কথা গ্রাহ্য না করেই মোড়ল তার সঙ্গী অলোককে নিয়ে মিনতি পিসির বাড়ির দিকে চলল। গ্রামের মধ্যিখানে বিশাল এক বাড়িতে একা থাকেন প্রৌঢ়া মিনতি দেবী। তার বাবা ছিলেন গ্রামের অভিজাত জমিদার। বিশাল সম্পত্তির অধিকারী হলেও তিনি ছিলেন চরম অত্যাচারী। কিন্তু তার মেয়ে মিনতি ছিল যেমন শান্ত স্বভাবের তেমনি জনদরদী। যাতে তার বংশের আর কেউ অত্যাচারী না হয় তাই মিনতি দেবী আর বিয়ে করেননি। নিজের বিপুল সম্পত্তি নিয়ে একাই বাস করতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি ঠিক করলেন সব সম্পত্তি দান করে মানুষের কল্যাণ করবেন। এই যে মিনতি পিসি, কেমন আছো? যদিও তোমাকে দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু তোমার জন্য যে আমি ভালো থাকতে পারছি না। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন বসুন। কিন্তু আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না তো। আরে বোঝানোর জন্যই তো এখানে আসা পিসি। বলি, দান পুণ্য করে স্বর্গে যাবে সে তো ভালো কথা, কিন্তু তাই বলে আমার পছন্দের জমি তুমি হাসপাতালকে দিয়ে দেবে? এ কেমন কথা? আপনার পছন্দের জমি? এটা কি বলছেন মোড়ল মশাই? আমি যেই জমি দান করেছি সেগুলো তো আমার পূর্বপুরুষদের জমি, এতে তো কারোর অধিকার নেই। আছে, আমি গ্রামের মোড়ল আর আমার সব জমিতে অধিকার আছে। উত্তর প্রান্তের যে জমিটা তুমি চোখের হাসপাতাল করার জন্য দান করেছো ওটা যে আমার চাই পিসি। ওই জমি আমি বিক্রি করব না মোড়ল মশাই। ওটা আমার দাদুর জমি। গ্রামের লোকের মঙ্গলের জন্য ওখানে চোখের হাসপাতাল হবে, আমি তাদের কথা দিয়েছি। নিকুচি করেছে হাসপাতালে। ওই জমি আমি আমার বাড়ি করার জন্য বেছে রেখেছি পিসি। আমার গিন্নির ওটা খুব পছন্দের। ওটা তো তুমি কাউকে দিতে পারবে না, কিছুতেই না। ক্ষমা করবেন মোড়ল মশাই, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট। কেবল সম্মানের খাতিরে আমি কিছু বলছি না, কিন্তু
আমার ব্যক্তিগত সম্পত্তির ওপরে কারোর অধিকার নেই। আর আর আপনি কিন্তু আমার ওপরে জোর করছেন। হ্যাঁ করছি, সম্মানের খাতিরে আমিও তোমাকেই ভালোভাবেই বলছি পিসি। বয়স হয়েছে, ধর্মকর্ম নিয়ে থাকো, এসব ব্যাপারে নাক গলিও না। তুমি অবলা মেয়ে ছেলে, এই বয়সে কেন শুধু শুধু ঝামেলা করছো বলো তো? মোড়ল মশাই, আপনি এবারে আসতে পারেন। ওই জমি আমি কোনো মতেই বেহাত হতে দেব না। ওখানে চোখের হাসপাতালই হবে। তাই নাকি? আমিও দেখছি ওখানে কি করে হাসপাতাল হয়। এরপর থেকে মোড়ল মিনতিকে নানানভাবে অপদস্থ করতে শুরু করলো। কখনো বাড়িতে উড়ো চিঠি পাঠানো, কখনো লোক দিয়ে হুমকি দেওয়া, আবার কখনো তাকে ভয় দেখানোর চেষ্টা করা হতো। কিন্তু যখন কিছুতেই কিছু হলো না, তখন মোড়ল যেন ক্ষেপে উঠল। অবেশি, ওখানে দাঁড়িয়ে যাও, ভেতরে ঢোকা তোমার হবে না। তার মানে মোড়ল মশাইয়ের হুকুম আছে, তোমাকে গ্রামের কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না। তুমি আমাদের মোড়লের সঙ্গে শত্রুতা করবে আর তোমাকে পুজো করা হবে, কি ভেবেছো নাকি? আমার জমি জোর করে কেড়ে নিয়ে ও তাতে বাড়ি করবে? কখনো না। আমি আমি বেঁচে থাকতে ওই জমিও পাবে না। তোদের তোদের ওই মোড়লকে বলে দিস। এই পিসি, এই ভালো হবে না বলে দিচ্ছি। মোড়ল মশাই রেগে গেলে না সর্বনাশ হয়ে যাবে। কেন শুধু শুধু পাঙ্গা নিচ্ছ বলো তো? হ্যাঁ, তোর মোড়ল যদি ভেবে থাকে আমি আমি একা বলে সে যা ইচ্ছে তাই করতে পারে, এটা তার সবচেয়ে বড় ভুল। ওই জমিতে হাসপাতাল হবে, কোনো গুন্ডার বাড়ি নয়। এই বলেই মিনতি গটগট করে চলে গেল। এদিকে অলোক সব কথা মোড়লের কাছে এসে জানাতেই সে ভীষণ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ওই বুড়ির এত সাহস, আমাকে অপমান করে, ওকে আমি ছাড়বো না। এদিকে গ্রামের লোকও আপনার উপরে বিরক্ত মোড়ল মশাই। ওই মিনতি পিসিকে সকলে ভীষণ ভালোবাসে যে, সকলে বলাবলি করছে কেন আপনি ওকে এত অপদস্থ করছেন। বেশি কিছু করলে গ্রামের লোক কিন্তু ছেড়ে কথা বলবে না। গ্রামের লোক তো তখন কিছু করবে যখন ওরা কিছু জানতে পারবে। ওই বুড়ি খুব বার বেড়েছে, তাই না? ওই জমি তো আমি নেবই। হাই, কিন্তু কিভাবে মোড়ল মশাই? ওই পিসি তো স্পষ্ট বলে দিয়েছে যে বেঁচে থাকতে সেই জমি আপনার হবে না। বেঁচে থাকতে না হোক, মরে গেলে তো হবে। হ্যাঁ, ওই জমিতে আমার বাড়ি হবেই হবে। কালকে অমাবস্যার রাত, কেউ কিচ্ছু টের পাবে না। অলোক, তুই আমার সাথে যাবি। হ্যাঁ মোড়ল মশাই, আগামীকাল তো গড়পাড়ের মাঠে কালী পুজো হচ্ছে, সেখানে সবাই থাকবে। ওই মিনতি পিসির চাকররাও থাকবে না, বুঝলেন তো? আচ্ছা মোড়ল মশাই, ওই বুড়ি যদি আমাদের দেখে দরজা না খোলে? সেসব নিয়ে তুই চিন্তা করিস না। এবার শুধু দেখ আমি কি করতে পারি। বাবা, এই রাতের বেলায় আবার কে এলো? মোড়ল, আপনি এই রাতে? আপনি যান, আমার যা বলার আমি বলে দিয়েছি, আপনি আসুন। হ্যাঁ পিসি, লোভের বশে আমি যা ব্যবহার করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও পিসি। কিন্তু আপনি তো... হ্যাঁ, আমি এমন অনেক কথা বলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি, কিন্তু পরে যখন ভেবে দেখলাম তখন মনে হলো আমি কতটা নীচ।
তোমার জমি তুমি কাকে দেবে সেটা তো তোমার ব্যক্তিগত বিষয়, বলো, আমি বলার কে? আমি ভেবেছিলাম আপনারা আবার সেই কথাই বলতে এসেছেন। হ্যাঁ, এই দেখুন, আপনারা বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন না। হ্যাঁ, কিছু মনে করো না পিসি, না হয় ছোট ভেবেই ক্ষমা করে দিও। ও কি, দরজাটা বন্ধ করলি কেন? দরজা বন্ধ না করলে যে কেউ তোমার চিৎকার শুনে ফেলতে পারে পিসি। তার মানে তোরা মিথ্যা বলে? না 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 না। কি বলেছিলে? বেঁচে থাকতে ওই জমি দিবি না, তাই না? এই বাধ্য হয় নে, তোকে মরতে হচ্ছে। পিসি মর। বলেছিলাম না তুমি অবলা মেয়ে ছেলে, আমার আর কিছু করার নেই। তখন শুনলে না, এবারে তোমাকে মেরে তোমার জমি আমি নেব বুড়ি, তোমার জমি আমি নেব। তুই তুই অকারণে আমাকে মারছিস। বেশি উঠছিল। এই অলোক, লাশটাকে নিয়ে চল, ওকে উত্তরের ওই জমিতেই পুঁতে দেব, আর তারপরেই হবে আমার নতুন বাড়ি। কিন্তু কর্তা, এই গ্রামের লোক তোর খোঁজ করবে তখন। গ্রামে এই খবর রটিয়ে দে যে মিনতি পিসি তার সব সম্পত্তি দান করে চিরকালের জন্য বেনারস চলে গেছে। অলোক আর মোড়ল মিলে মিনতির লাশটাকে সেই জমিতেই পুঁতে দিল। পরদিন থেকেই গোটা গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে মিনতি তার সমস্ত সম্পত্তি দান করে তীর্থে চলে গেছে। সে তার জমিটাও মোড়লকে দিয়ে গেছে। গ্রামের কেউ কেউ একটু সন্দেহ করল বটে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সবাই সব কিছু ভুলে গেল। হঠাৎই ঘটল একটা কাণ্ড। মোড়লের সাগরেদ অলোককে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিন দুয়েক পরে নদীর ধারে তার মুন্ডু কাটা লাশ পাওয়া গেল। দেখো, গ্রামের লোক বলছে এটা নাকি কোনো অশরীরীর কাজ, নইলে এত লম্বা ছেলেটার মাথা ওইভাবে মুড়িয়ে কেটে ফেলা। ও বাবা গো, ভেবেই যেন শিউরে উঠছি। অশরীরী? না না, তা কি করে হবে? যাই হোক, শোনো, আমাদের নতুন বাড়ির কাজ কাল থেকেই শুরু হবে, বুঝলে? কিন্তু আকাশে কেমন মেঘ করেছে দেখো, আমার তো মনে হচ্ছে কাল বৃষ্টি থাকবে। রেনুর কথাই সত্যি হলো। সেদিন রাত থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি। আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। মোড়ল তার নতুন বাড়ি তৈরির জন্য সেই জমিতে গিয়ে পৌঁছাতেই দেখল সেখানে কেউ নেই। আজকে থেকেই তো মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, অবশ্য আসবেই বা কি করে? হ্যাঁ, কে কে? চলে যা এখান থেকে, চলে যা। এই জমি আমার, আমার। এটা তো মিনতি পিসি। না 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 না, তা কি করে হবে? এক বিশাল ঝড় যেন দানবের মতন আছড়ে পড়ল সেই জমিতে। চতুর্দিক অন্ধকারে ঢেকে গেল। মোড়লের চোখ তখন ঝাপসা। সে প্রাণপণে ছুটতে শুরু করলো, কিন্তু এ কি? তার পিছনে যেন ছুটছে এক স্তূপ বাতাস। সেই বাতাসের ঠান্ডা ছোঁয়াতেই মোড়লের শির দাঁড়া দিয়ে নেমে যাচ্ছে ভয়ের স্রোত। বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
আমার হাত থেকে তোর নিস্তার নেই মোড়ল, তোর নিস্তার নেই। মোড়ল উন্মাদের মতন ছুটতে ছুটতে তার বাড়ির চৌকাঠে এসেই অজ্ঞান হয়ে গেল। সব সময় এক অজ্ঞাত ছায়ামূর্তি তাকে ঘিরে থাকে। রাতে ঘুমাতে গেলে বরফ শীতল হাত তার গলা টিপে ধরে। না খেয়ে না ঘুমিয়ে মোড়ল যেন উন্মাদ প্রায় হয়ে উঠল। আর উপায় না দেখে সে গিয়ে উপস্থিত হলো এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক সবটা জেনে চোখ বন্ধ করলেন। এক আত্মা তোকে হত্যা করতে চায়। যতক্ষণ না সে তোর প্রাণ নিচ্ছে তোর পিছু ছাড়বে না। দয়া করুন, আমাকে আমাকে বাঁচান বাবা। এইভাবে চলতে থাকলে আমি তো শেষ হয়ে যাব। আমাকে 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 বাঁচান। বেশ, আমি ওই আত্মাকে বোতলবন্দি করার চেষ্টা করছি, কিন্তু ওই আত্মা খুব শক্তিশালী। সে সহজে আমাদের কাছে বন্দি হবে না। ওম নমঃ হ্রিং ফট গুরু ফট স্বাহা। ওম নমঃ হ্রিং ফট। কেন ডেকেছিস আমায়? আমায় বন্দি করবি? বন্দি করবি আমায়? শান্ত হ, তোর কি বলার আছে বল, এখনই শুনবো। তুই এই শয়তানটার কথা শুনে আমাকে বন্দি করছিস। ও আমাকে অকারণে মেরেছে, আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু ও আমি জানি ও অন্যায় করেছে, কিন্তু ও ক্ষমা চাইছে। ও নিজের অপরাধ বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দাও। কখনো না, ওকে আমি ছাড়বো না। আর যে ওর আর আমার মাঝে আসবে তার আমি সর্বনাশ করে দেব, সর্বনাশ। আমি অন্যায়ের সাহায্য করব না। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। বলো তুমি কি চাও? ওর উপর নিজের প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, প্রতিশোধ নিতে চাই, কিন্তু ওকে খুন করে নয়। মেরে ফেললে তো এক নিমেষেই সব কষ্ট শেষ হয়ে যাবে। আমি চাই ও প্রতিদিন প্রতি মুহূর্তে মরুক। ও আমাকে অবলা নারী বলেছিল, তাই না? ভুল করেছি, আমি 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 ভুল করেছি পিসি। সেই ভুলের শাস্তি তো পেতেই হবে মোড়ল। যেই মেয়েদের তুই অবলা বলেছিলি, আজকে থেকে তোকে সেই মেয়েদের মতোই থাকতে হবে। মেয়েদের শাড়ি, চুড়ি, টিপ সব 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 সব। কি বলছো তুমি পিসি? আর যেই মুহূর্তে তুই ওই নারী রূপ ত্যাগ করবি, সেই মুহূর্তে আমি তোকে খুন করে দেব, শেষ করে দেব তোকে। হে ভগবান, কি শাস্তি দিলে আমাকে! হায় হায় হায়, কি শাস্তি দিলে আমাকে! সেদিন থেকে আজও একই বোঝা বয়ে বেড়াচ্ছি সাধু বাবা। নিজের পাপের শাস্তি যেন মৃত্যুর থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে। আমার এই অবস্থা দেখে গ্রামবাসীরা মোড়ল পথ থেকে সরিয়ে দিয়েছে। ঘরে বউ সব সময় লাঞ্ছনা গঞ্জনা দেয়। জানি না এর শেষ কোথায়, সত্যি জানি না।